ফ্যাসিবাদের বিষয়ে ফ্যাসিবাদ প্রসঙ্গে আলোচনার জন্য আমরা মনভাসী গ্রুপের পক্ষ থেকে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফেসবুক লাইভে, এবং ফেসবুক লাইভে এই বিষয়ে আলোচনা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সময়োপযোগী বিষয়, এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে আমাদের দেশে এখনকার সময়ে এ বিষয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এটা নতুন কোনো শক্তির অভ্যুদয় নয়। আমাদের দেশের পরিস্থিতিতে আমরা অনেকেই মনে করছি যে আমাদের দেশের পরিস্থিতিতে এই শক্তি আমাদের দেশের মতন করে নতুন চেহারায় আত্মপ্রকাশ করছে, এবং আমরা অতীতেও দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচিত শক্তি হিসাবে ফ্যাসিবাদী শক্তি ক্রমে ক্রমে রাষ্ট্রযন্ত্রকে কবজা করেছে, এবং আমরা অভিজ্ঞতায় দেখেছি জার্মানিতে, ইতালিতে, আরো ছোট ছোট কিছু দেশেও এই পরিস্থিতি অতীতে এসছে। তাতে দেখা গেছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত শক্তি যখন প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করতে পারে না এবং মানুষের স্বার্থবিরোধী ভূমিকার দিকেও চলে যায়, আমরা অভিজ্ঞতায় দেখেছি যে সেই পরিস্থিতিতে জনবিক্ষোভকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে, নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের মন জয় করে নির্বাচিত শক্তি হিসাবে ফ্যাসিবাদের আত্মপ্রকাশ ঘটেছে। এবং এ সম্পর্কে বহু লেখা, আলাপ, আলোচনা, বিশ্লেষণ ইত্যাদি আছে। তাতে আমরা জানতে পারি যে সাধারণ মানুষের মধ্যে সুপ্তভাবে আমিত্ব, ব্যক্তি আমি, এর একটা অবচেতন মনে মানুষের মধ্যে কাজ করে, এবং যখন গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আগেও স্বৈরাচার নানান চেহারা দেখেছি, রায়রা শাসন দেখেছি, কিন্তু আজকের দুনিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক শক্তি যদি মানুষের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করতে না পারে, যদি কখনো তা বিচ্যুত হয়ে মানুষের স্বার্থ বিরোধী ভূমিকায় চলে যায়, তাহলে তখনই গণতান্ত্রিক শক্তির মুখোশ পড়ে ফ্যাসিবাদী শক্তির অভ্যুদয় ঘটার রাস্তা তৈরি হয়ে যায়। এবং সেই হিসেবে আমাদের দেশের অভিজ্ঞতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে মানুষের রায়ে নির্বাচিত শক্তিগুলি মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি, আমি সেরকম কথা বলবো না, কিন্তু যথাযথ দায়িত্ব পালন করতে না পারার জন্যই আমাদের দেশে
ধীরে ধীরে এমন একটা শক্তি নির্বাচিত হয়ে দেশের সরকার পরিচালনার দায়িত্বে চলে এসছে, বা রাজ্যে রাজ্যে নির্বাচিত হয়েছে, এবং একটা পর্যায়ে পরে সংখ্যাগরিষ্ঠ শক্তি অর্জন না করলেও কেন্দ্রের নির্বাচিত সরকার কেন্দ্রের ক্ষমতা তাকে ব্যবহার করে অর্থবল, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে কোনো আসনই জেতেনি এমন রাজ্য বিজেপির সরকার তৈরি হয়ে গেছে নির্বাচন পরবর্তী সময়। যারা সিঙ্গল লার্জেস্ট ফোর্স, একক সংখ্যাগরিষ্ঠ শক্তি বেশ কয়েকটা রাজ্যে, ছোট ছোট রাজ্যে যদিও, তারা সরকার গঠনের ডাক পাচ্ছে না। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা, সরকার গঠনের প্রক্রিয়া, তার মাঝখানে রাজ্যপালের যে ভূমিকা থাকে, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকারের পাশাপাশি যিনি ক্ষমতার কেন্দ্র হিসেবে কাজ করেন, আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের সঙ্গে আলাপ পরামর্শ বা রাজ্য সরকারের মতামতের ভিত্তিতে তার ভূমিকা পালন করার কথা থাকলেও আমরা প্রায়শই দেখেছি যে রাজ্যের নির্বাচিত সরকারকে উপেক্ষা করে রাজ্যপাল একটা সমান্তরাল সরকার চালাবার মতন ব্যবস্থা, পদক্ষেপ নিয়ে থাকে, যেটা আমাদের রাজ্যেও এখন অনেকটা চলছে। সেরকম রাজ্যের রাজভবন কার্যত বিজেপির দপ্তরে পরিণত হয়েছে। তো আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে কংগ্রেস দল উন্নয়নমূলক কাজের কিছু ইতিবাচক পরিকল্পনার ভিত্তিতে অগ্রসর হলেও দুর্নীতি, স্বজনপোষণ এবং জনস্বার্থ বিরোধী ভূমিকা গ্রহণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের বিক্ষোভ যখন সামলানো যায়নি, তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সংবিধান, আইন কানুনকে তোয়াক্কা না করে জরুরি অবস্থা জারি করে সরকারের মেয়াদ উত্তীর্ণ হলেও সরকার চালাবার পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হচ্ছিলেন, যার জন্য তার বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের পরিবেশে বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সঙ্গে আরএসএস পরিচালিত জনসংঘ মিলেমিশে গিয়ে তখনকার সময়ে ৭৫ পরবর্তী সময়ে জরুরি অবস্থার পরিবেশে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন গড়ে তুলেছিল। আপনাদের মনে আছে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, এমনকি কলকাতাতেও তিনি এসেছিলেন এবং বামপন্থীরাও তার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন, গণতন্ত্র, তখন এখানে আমরা বলতাম, সিপিআইএম বলতো তখনকার দিনে, যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস, এবং কংগ্রেসের অপশাসন চলছে, সন্ত্রাস, আক্রমণ, বাড়িছাড়া করা, জীবিকাচ্যুত করা, ভোট দিতে না দেওয়ার মতন তখনও পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু ভোট গণনায় গোলমাল, এসব করে আমরা বলেছি। এটা অনেকেই জানেন যে ৭২-এর নির্বাচনকে জালিয়াতি নির্বাচন হিসেবেই জালিয়াতদের নির্বাচন হিসেবেই চিহ্নিত হয়ে আছে, রিগড ইলেকশন হিসেবে চিহ্নিত হয়ে আছে, কারচুপির নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে আছে। এবং পরবর্তী সময় দেশে জরুরি অবস্থা ৭২ থেকে এটা চালু হয়েছিল। ৭৫ সালে জরুরি অবস্থা চালু হওয়ার পর সারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার ক্ষেত্রে এই কংগ্রেসই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা
নিল এবং ইন্দিরা গান্ধী তার নেতৃত্ব দিয়েছেন এবং যার সুযোগে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের পরিবেশে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের যে নতুন পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে জনসংঘ মিশে গেল, আরএসএস পরিচালিত জনসংঘ, এবং জনসংঘ পার্টি তুলে দিয়ে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে সমাজবাদী পার্টি, বামপন্থীরা তার বাইরে ছিল, সিপিআইএম নেতৃত্বাধীন বামপন্থী দলগুলি বা সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তার বাইরে ছিল, এবং পশ্চিমবাংলাতে সারা দেশের যে জরুরি অবস্থা বিরোধী আন্দোলন তার সঙ্গে মিশে গিয়ে পশ্চিমবাংলার আধা ফ্যাসিস্ট সন্ত্রাস অবসানের সংগ্রামের এক নতুন পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আমি এই কথাটা তুলছি এই জন্য যে একসময় যারা গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে সামিল হয়েছিল তারাই পরবর্তী সময় কংগ্রেসের শাসনের অপশাসনের সুযোগে সেই শক্তি ৭৭ সালে ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে পারেনি বেশি দিন। ৮০ সালে সেই সরকার ভেঙে যায়, আমি তার মধ্যে বিস্তারিত যাচ্ছি না। এবং তারপরে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার বিশাল ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে নির্বাচিত হয়ে দেশের সরকারে চলে আসে, বিভিন্ন রাজ্যে রাজ্যে চলে আসে। পশ্চিমবাংলায় বামপন্থীরা ছিল এবং আমরা দেখেছি যে নতুন করে যখন পরিবেশ তৈরি হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার তৈরি হওয়ার পর, তখন আমরা দেখেছি যে জনসংঘ কিন্তু আর আমাদের সামনে জনসংঘ চেহারা নিয়ে ফিরে আসলো না। এবং আমরা এটা জানি যে আরএসএস পরিচালিত জনসংঘ বিজেপির চেহারা নিয়ে আমাদের সামনে আত্মপ্রকাশ করলো ভারতীয় জনতা পার্টির নামে, সেই আরএসএস কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার নয়, স্বাধীনতা সংগ্রামের অংশীদার নয়। এবং আজ পর্যন্ত যদি আলোচনা হয় তাহলে দেখা যাবে, আমি লাফিয়ে যাচ্ছি এ প্রসঙ্গে, আমি পরে আসব, যে আজকের দিনে পশ্চিমবাংলায়, আমি সারা দেশের কথার মধ্যে যাচ্ছি না এই প্রশ্নে, সারা দেশেই একই চিত্র পাওয়া যাবে। পশ্চিমবাংলায় যাদেরকে আপনি বিজেপির নেতা বলে জানছেন, যারা মূলগতভাবে আরএসএস পরিচালিত প্রশিক্ষিত প্রচারক হিসাবে, সংঘ প্রচারক হিসেবে রাজনৈতিক দলের কর্মী নয়, সেই অংশের মানুষ বাদ দিলে, যারা বাইরের থেকে, কংগ্রেস থেকে, বিভিন্ন বামপন্থী দল থেকে, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছে, তাদের বাদ দিলে যারা বিজেপির নিজস্ব শক্তি, তার মধ্যে থেকে রাজ্যের সভাপতি আছে। সুতরাং যারা এই আলোচনা শুনছেন তাদেরকে আমি ভাবতে অনুরোধ করব যে আজকে যিনি রোজ টিভির সামনে আসেন, কাগজে মুখ দেখা যায়, বক্তব্য শোনা যায়, জনসভায় অনেক লোক জমায়েত হয়, বিজেপি রাজ্য সভাপতি, তিনি পশ্চিমবাংলার মানুষের স্বার্থে কোন গণ আন্দোলন করেছেন? কোনো গণ আন্দোলন করেননি। আমি ৬৭ সাল থেকে, স্কুল জীবন থেকে রাজনীতির কর্মী, আমি তাকে কখনো রাজনীতির কোনো অংশের মানুষের নেতা হিসেবে সামনে পাইনি, দেখি কোনো গণ আন্দোলনের নেতা হিসেবে দেখিনি। কবে থেকে তাকে চিনছি? 1916 থেকে, যখন উনি হঠাৎ করে দেখলাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে খড়গপুরের একটা আসন থেকে এমএলএ হয়ে আসলেন। তাহলে উনি এতদিন কোথায় ছিলেন? উনি হঠাৎ করে এমএলএ হয়েছেন মানে তো লোকে এমনি এমনি ভোট দিয়ে দেয়নি, তার মানে তার পেছনে সংগঠিত শক্তি ছিল, উনি একটা কোনো সংগঠনের সঙ্গে কাজে যুক্ত ছিলেন, উনি কোনো না কোনো ধরনের কাজের মধ্যে ছিলেন। কিন্তু কোন গণ আন্দোলনের মধ্য দিয়ে উনি আজকে পশ্চিমবাংলায় কার্যত প্রধান বিরোধী দল বিজেপির নেতা হিসেবে উঠে এসছেন, এটা আপনাদের ভাবতে অনুরোধ করব। আমাদের যদি জিজ্ঞেস করেন, আমরা ছাত্র আন্দোলন করেছি, কৃষক আন্দোলন করেছি, রাজনৈতিক আন্দোলন করেছি, ঠিক ভুল ভালো মন্দ যাই করি, আমাদের একটা ইতিহাস প্রকাশ্যে ঘাটলে কিছু পাওয়া যাবে। এরা কোথা থেকে এসছেন? এরা ডাইরেক্ট আরএসএস থেকে চলে এসছেন। কে আরএসএস? যে স্বাধীনতা আন্দোলন করেনি, যে ভারতবর্ষের মানুষের কোনো অংশের মানুষের জন্য কখনোই কোনো গণ আন্দোলন করেনি,
শ্রমিকের মধ্যে নিজস্ব সংগঠন করার জন্য ট্রেড ইউনিয়ন করতে গিয়ে কিছু জীবিকার আন্দোলন করতে হতে পারে, কিন্তু আজকে যে বিশাল কৃষক আন্দোলন ভারতবর্ষে হচ্ছে, আরএসএস পরিচালিত সংঘ প্রচারক কর্মীরা কখনো কৃষকের দাবির ভিত্তিতে কোনো ধরনের কোনো কৃষক আন্দোলন অতীতে করেননি, যার জন্য আজকে এই সরকার খুবই বেকায়দায়। একদিকে যে আইন তৈরি করেছেন সেটা কৃষকের স্বার্থ বিরোধী, শুধু কৃষকের স্বার্থ বিরোধী নয়, গোটা সমাজের স্বার্থ বিরোধী। যারা অন্ন দাতা তাদের বিরুদ্ধে, কৃষি ব্যবস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা এই আইনের মধ্য দিয়ে নিতে যাওয়া হচ্ছে, যে পদক্ষেপ, এটাই আইন কার্যকরী হয়ে যদি হয় তাহলে গোটা কৃষি ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে, এবং এতে বিজেপির কোনো কর্মীর গায়ে কোনো আঁচ পড়ছে না। তার পক্ষে সমর্থকদের মধ্যে, ভোটারদের মধ্যে, কর্মীদের মধ্যে নিশ্চয়ই কৃষক পরিবার থেকে আসা মানুষ আছেন, কিন্তু কৃষকের স্বার্থ রক্ষায় কোনো আন্দোলন কোনোদিনই এই দল করেনি। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগে এক লাফে কৃষি ব্যবস্থাটাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রের একটা ব্যবসায়ীদের হাতে ব্যবসা করার জন্য ট্রেডার হিসেবে, যারা উৎপাদক নয়, যারা উৎপাদন করে না, উৎপাদন ব্যবস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মালিক হলে কারখানার শ্রমিক না হলেও চলবে, কিন্তু কারখানার মালিক কারখানার শ্রমিকের যেরকম জন্ম দিয়েছে, কারখানার জন্ম দিয়েছে, শ্রমিকের জন্ম দিয়েছে, মানে আম্বানি আদানি এরা কিন্তু কৃষি ব্যবস্থার সেরকম কোনো জন্ম দেওয়াতে ভূমিকা নেই। কৃষি উৎপাদনের জন্ম দেওয়ার কোনো ভূমিকা তাদের নেই। তাহলে কৃষি ব্যবস্থাটাকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে গিয়ে কৃষক কোথায় কি চাষ করবেন, কৃষক কোথায় কি ফসল বিক্রি করবেন, দাম কি পাবেন না পাবেন, তার সবকিছুই আমাদের দেশের পুঁজিপতিদের হাতে, কর্পোরেট হাউসের হাতে, ট্রেডারদের হাতে, ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে কৃষি ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছি। কারণ কৃষক জনগণের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এই শক্তির এখনো হয়নি। কংগ্রেসের ভুল, বাম দলগুলির ভুল, কংগ্রেস বিরোধিতার মধ্য দিয়ে যে দলগুলি রাজ্যে রাজ্যে তৈরি হয়েছে তাদের ভুল। এই পরিবেশে কেন্দ্রীয়ভাবে একটা দল উঠে এসছে, দুটো আসন থেকে লাফিয়ে লাফিয়ে বেড়ে আজকে 331টা আসন হয়ে গেছে। এই যে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 2014তেও পেয়েছে, এবারেও পেয়েছে। এর আগে মাঝখানে 99 সালে বাজপেয়ীর সরকার হয়েছিল, যে সরকারের অংশীদার তৃণমূল কংগ্রেসও ছিল। 98তে বিজেপির সাহায্যে নতুন দল তৈরি করে তৃণমূল কংগ্রেস জন্ম দিয়ে তার ভিত্তিতে পশ্চিমবাংলার রাজনীতিতে কংগ্রেস থেকে বেরিয়ে আসা মানুষেরা নতুন পথে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী সময় তারা বিজেপির সঙ্গে দুবার আপোষ করেছেন। তা সত্ত্বেও আমরা বলি 3 বার করেছেন প্রতিষ্ঠা বছরে, আর পরে 2 বার প্রকাশ্যে, একটা বিধানসভা 2006, একটা লোকসভা 2004। যখন টিএমসি দল তৈরি হয়, প্রথম নির্বাচনে যায়, তখন প্রকাশ্যে বিজেপির সঙ্গে সমঝোতা করেনি, কিন্তু বিজেপির টাকায়, বিজেপির মদতে যেমন এই দল তৈরি হয়েছে, এই দল নির্বাচনে লড়েছে, এবং অভিজ্ঞতায় দেখা গেছে যে তার ফলে তাদের শক্তির ক্ষয়ও হয়েছে। তেমনি আমরা দেখেছি যে টিএমসি কংগ্রেসের সঙ্গেও সমঝোতা করেছে। আমরা যখন এই নিয়ে আলোচনা করি যে বিজেপির সঙ্গে সমঝোতাকারী শক্তিগুলোকে বিজেপি থেকে সরিয়ে আনতে হবে, আমি এক লাফে চলে এসেছি এই জায়গায়। আমি যে কথা বলতে গিয়ে এই আলোচনায় এসেছিলাম সেটা হচ্ছে, গণতান্ত্রিক শক্তিগুলির ভুলের জন্য ফ্যাসিবাদী শক্তির অভ্যুদয় হয়,
এবং পশ্চিমবাংলায় এখানে যেমন বলছি তৃণমূল কংগ্রেস জোট হয়েছে, তেমনি বামেরাও জোট করেছে। কেন জোট করেছে? তারা বাধ্য হয়েছে সেই সময়। আমি মনে করি না ওই পরিস্থিতিতে জরুরি অবস্থা অবসানের জন্য, পশ্চিমবাংলায় আদাবাসী সন্ত্রাস অবসানের জন্য জনসংঘ সহ যে শক্তি সমাবেশ হয়েছিল, সমাজবাদী পার্টি জনসংঘ সহ জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, তার সঙ্গে নির্বাচনী সমঝোতা করা ৭৭ সালের নির্বাচনে বামেদের পক্ষে ভুল হয়েছিল, আমি তা মনে করি না। কিন্তু তার সুযোগ তারা যেভাবে নিয়েছে, জনসংঘ আরএসএস নিতে পেরেছে কারণ কংগ্রেসের ভুল, দুর্বলতা। নিতে পেরেছে কারণ কংগ্রেসের ভুলের পরিবেশে বামেদের ভুল, মানুষ কংগ্রেসের পরিবর্তে বামের নেতৃত্বে, জ্যোতি বসুর নেতৃত্বে বিভিন্ন রাজ্যের শক্তির সমাবেশে নতুন সরকার দেখতে চেয়েছিল, সেরকম রায় দিয়েছিল। যে সরকারকে সমর্থন করার কথা ঘোষণা করতে বাধ্য হয়েছিল কংগ্রেস, তাহলে বিজেপিকে আটকাবার জন্য সেদিন সিপিআইএম মনে করেনি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা দরকার। সেদিন বিজেপির বিপদটাই বামেরা দেখতে পায়নি। তাহলে বামেদের এখানে একটা মহা ভুল হয়েছে। তাহলে একদিকে কংগ্রেসের ভুল, সেই পরিবেশে মানুষ যখন কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষুব্ধ হচ্ছে, তখন বামেরা সহ কংগ্রেস এবং বিজেপি বিরোধী বিভিন্ন স্থানীয় শক্তি মিলে একটা যুক্ত ফ্রন্টও তৈরি হয়েছিল। সেই যুক্ত ফ্রন্টের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে বামেরা কাজ করছিল, বামেদের এমপির সমর্থন ছিল সেই সরকার তৈরিতে, দেবগৌড়া তারপরে আইকে গুজরালের নেতৃত্বে। কিন্তু সে সময় সবাই মিলে চেয়েছিল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে, সিপিআইএম রাজি হয়নি। তাহলে সিপিআইএম যদি সেদিন রাজি হতেন, তাহলে দেশের মানুষ বিজেপির মতন শক্তিকে চেয়েছে এটা বলা যাবে না। কিন্তু দেখা গেছে যে কংগ্রেস, বামেদের এবং বিভিন্ন স্থানীয় দল, যে দলগুলোর জন্ম হয়েছে কংগ্রেসের ভুলের জন্য, বামেদের ভুলের জন্য, বামেদের দুর্বলতার জন্য, সেই দলগুলো মিলে যখন নতুন বিকল্প দিতে পারছে না, তখন দেশের মানুষ, যে কংগ্রেসের অভিজ্ঞতা এই, স্থানীয় দলের অভিজ্ঞতা এই, তাহলে এই দলকে আমরা সমর্থন দিয়ে দেখি কি হয়, এই করতে করতে দেশে আজকে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে। এবং সেটা এমন পর্যায়েই হয়েছে যে মানুষ মনে করেছেন যে বামেরাও যদি এতদিন ধরে এই করছে, তাহলে 2014 সালে এসে বামেদের শক্তি কত কমে গেল, ধসে গেল। আপনারা দেখতে পেলেন, প্রথমে 2009 কমেছে, 2009 15টা জিতেছিল। আমাদের রাজ্যের কথা বলছি, আমি দেশের কথার মধ্যে থেকে চলে আসছি। তারপরে এখানে 2014তে এসে 2টো হয়ে গেছে। তারপরে 2016 এসে বাম ফ্রন্টের কোনো আসনই নেই। এই প্রথম স্বাধীনতা আন্দোলনের পরে বামপন্থীদের কোনো আসন নেই। এবং এর ফলে ভয়ঙ্করভাবে ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন দুর্বল হয়ে যায়। যে কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে, সেই কংগ্রেস বিজেপির স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী চরিত্রের চেহারার বিরুদ্ধে লড়বে, এটা মানুষের বিশ্বাসযোগ্যতার মধ্যে নেই। তার কারণে স্থানীয় বিভিন্ন দলের দিকে মানুষ সমর্থন দিয়েছে। সেই দলগুলো যখন আশানুরূপ ভূমিকা পালন করতে পারেনি, তার সুযোগে বিজেপি গুটি গুটি পায়ে এগিয়েছে। এবং বামপন্থীদের যেটা মহা ভুল, সেটা হচ্ছে তারা লাগাতারভাবে বলে গেছেন যে বিজেপি এবং কংগ্রেস উভয়ই সমান বিপদ। সেই ভাবনার জন্য কংগ্রেসের সমর্থনে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রীত্বের বিরোধিতা করেছে। এবং সেই ভাবনার জন্য বামেদের সেই ভুলের জন্য আমরা দেখেছি যে স্বৈরতান্ত্রিক শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছে, বিজেপির মতন শক্তি আত্মপ্রকাশ করেছে। এবং এখনো পর্যন্ত গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলছে, তাতে
তৃণমূল, আগে বলা হয়েছে কংগ্রেস এবং বিজেপি সমান বিপদ, এখন বলা হচ্ছে কংগ্রেস আর তৃণমূল সমান বিপদ। তৃণমূল আর বিজেপি, কংগ্রেস আর সঙ্গে বামেদের ঐক্য হচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কিন্তু তৃণমূল আর বিজেপি সমান বিপদ। এবং গত লোকসভা নির্বাচনে যারা ঐক্যবদ্ধ হতে পারেনি, তারা এবারে ওপরে নিচে, কংগ্রেসের ওপরে নিচে, সিপিআইএম এর ওপরে নিচে, বামফ্রন্ট এখনো পর্যন্ত কি শেপে আছে আমরা জানি না। আমরা 16 দলের অংশীদার, আমাদের মধ্যে এখনো সেভাবে বিস্তারিত আলোচনা হয়নি, কোনো আলোচনাই শুরু হয়নি। আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু বড় দল সিপিআইএম তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে হবে না, আমরা জানি না কবে থেকে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে টিএমসি বলছে তারাও বিজেপি বিরোধী, সিপিএমও বলছে বিজেপি বিরোধী, কিন্তু উভয়ই এমনভাবে চলছে ভিন্ন জায়গার থেকে যে তার সুবিধে পাচ্ছে বিজেপি। এবং আমরা দেখেছি 2014 থেকে পরপর কংগ্রেসের বিরোধী, স্থানীয় দলগুলোর বিরোধী, বামেদের বিরোধী সেই পরিবেশে আমরা দেখতে পেয়েছি যে সাধারণভাবে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সুবিধা নিয়েছে বারবার। এবং বিজেপি বিরোধী ভোটদাতার সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সারা দেশে গতবারেও 19-এর আগে 2014 বেশিরভাগ মানুষের রায় ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু বিরোধী মানুষ নানান দলে বিভক্ত থাকার সুযোগে তারা 282টা সিট জিতেছিলেন। এবারেও সেই পরিস্থিতি, এবারেও সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় তারা পায়নি, কিন্তু অত বিরাট সংখ্যার সিট তারা জিতেছে। তো আমরা এই পর্যায়ে আমরা দেখেছি যে গণতান্ত্রিক শক্তিগুলির দুর্বলতার সুযোগে ধাপে ধাপে সাম্প্রদায়িক বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে মানুষের ওপর শোষণ শাসনের রাজত্ব কায়েম রাখার কাজ তারা ক্রমশ বাড়িয়ে যেতে পেরেছেন। এবং ধর্মপ্রাণ মানুষ ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার খারাপ প্রভাব কি পড়তে পারে সেটা সবসময় বুঝতে পারেন না, কিন্তু কারখানায় যখন শ্রমিকরা লড়াই করেন তখন ধর্মের ভিত্তিতে মালিক হিন্দু না মুসলমান, শ্রমিক হিন্দু না মুসলমান, তার ভিত্তিতে শ্রমিকদের যেমন মালিকরা কোনো ছাড় দেয় না, তেমনি মালিকদেরও শ্রমিকরা ছেড়ে কথা বলে না। যেমন আজকের দিনে কৃষক আন্দোলন যেটা চলছে, এই আন্দোলনে কৃষক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ এর কোনো কিন্তু ফারাক হচ্ছে না। যার ধর্ম নির্বিশেষে কৃষক সমাজ জেগে উঠেছে। এবং আপনারা জানেন 26শে নভেম্বর থেকে দিল্লি অভিযানের যে কর্মসূচি ছিল, যে কর্মসূচিকে বন্ধ করার জন্য রাস্তায় ব্যারিকেড তৈরি করে রাস্তা কেটে পুলিশ অবরোধ তৈরি করেছে, যেখানে অবরোধ তৈরি করেছে সেখানেই কৃষকরা বসে পড়তে পড়তে এমন হয়েছে এখন 5টা রাস্তা ধরে দিল্লি অবরুদ্ধ হয়ে আছে। এবং এই রাস্তা খোলার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হলে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রায়শই বিজেপি পরিচালিত সরকারের পক্ষে দলের মত অনুযায়ী রায় দিয়ে দিচ্ছেন, তিনিও বলতে বাধ্য হয়েছেন যখন কোর্টে দাঁড়িয়ে আন্দোলনকারীদের পক্ষে উকিল বলেছেন যে কৃষকরা রাস্তা অবরোধ করেনি, প্রশাসন কৃষকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দাবি জানাবার জন্য দিল্লি আসার পথে ব্যারিকেড তৈরি করে রাস্তা কেটে অবরোধ তৈরি করেছে, তার ফলে কৃষক রাস্তায় বসে পড়তে বাধ্য হয়েছে। এবং প্রধান বিচারপতি বলতে বাধ্য হয়েছেন যে সরকারও একগুঁয়েমি মনোভাব নিচ্ছে। এবং প্রধান বিচারপতি কিন্তু সরকারের বিরুদ্ধেই কিছুটা মতামত প্রকাশ করতে বাধ্য হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগাভাগির ব্যাপার নেই।
কিন্তু এর ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষের সমর্থন সঙ্গে নেওয়ার জন্য এর ভিত্তিতেই দেশ চালাচ্ছে এবং আগের থেকে শক্তি বাড়িয়ে আবার সরকারে ফিরে এসছে। এবং আমরা দেখতে পেয়েছি প্রথম দফায় নোটবন্দি, কালো টাকা উদ্ধারের নামে কালো টাকার মালিকদের টাকাকে সাদা করে দেওয়ার ব্যবস্থা করা, আপনারা সব জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। এবং সেই সময় অসংগঠিত ক্ষেত্রে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন, মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ব্যবসা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বিভিন্ন পদক্ষেপ সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে, সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে কয়েক হাজার পৃষ্ঠার, তাতে 2000 পৃষ্ঠার বেশি, তাতে যে অবজারভেশন পর্যবেক্ষণ যা করা হয়েছে আর যে রায় দেওয়া হয়েছে মন্দির নির্মাণের অযোধ্যায়, দুটো কিন্তু মিল নেই। এবং সেই সব রায়েও বলা হয়েছিল যারা এই মসজিদ ভেঙেছে, পুরনো বাবরি মসজিদ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সেখানে বলে দিয়েছে কোর্ট, পরবর্তী সময় বলে দিয়েছে যে কে ভেঙেছে সেটা চিহ্নিত করা যাচ্ছে না। তার মানে আইনের শাসনটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে এটা আপনারা বুঝতে পারছেন। তার মানে আইনের ব্যবস্থাকে কবজা করতে চায়, তার মানে আইনের সিলমোহর লাগিয়ে স্বৈরাচারী কাজ আইনি কাজ হিসেবে মানুষের কাছে উপস্থিত করতে চায়। এটাই আজকের যুগের ফ্যাসিস্টবাদীদের নতুন বৈশিষ্ট্য। আমরা হিটলার জানি, আমরা মুসোলিনি জানি, আমরা ইতালির ফ্যাসিবাদ জানি, আমরা জার্মানির ফ্যাসিবাদ জানি। আজকের ফ্যাসিবাদ হচ্ছে লোকসভায় মেজরিটির জোরে নতুন শিক্ষা নীতি গ্রহণ করে বিল পেশ করে আইন পাশ করতে চায় এবং আইন পাশ করতে পারে। রাজ্যসভায় মেজরিটি না থাকলেও স্থানীয় দলগুলির সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে কোনো না কোনোভাবে পাশ করে নেয়। কৃষি বিলে আটকে যাওয়ায় এটা ভারতবর্ষের ক্ষেত্রে অভাবনীয় ঘটনা যে আমাদের লোকসভার ভেতরে নির্বাচিত প্রতিনিধিরা কি করেন, মানুষের রায়ে নির্বাচিত, তাই যাতে মানুষ জানতে পারেন। তার জন্য সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার হন, তিনি একটা ব্যবস্থা চালু করেছিলেন, দুটো হাউসেই, রাজ্যসভা এবং লোকসভায় নিজস্ব টিভি চ্যানেল, যেখানে সেই চ্যানেল থেকে দেখলে লোক জানতে পারবে যে কি হচ্ছে। এবং সেই টিভি চ্যানেলে খবর বিভিন্ন টিভি চ্যানেল পরিবেশন করে যখন অধিবেশন চলে। এবারে আমরা দেখেছি যে রাজ্যসভায় মেজরিটি নেই বিজেপির, যে তৃণমূল কংগ্রেস অনেক সময় ওয়াকআউট করেছে বিজেপির যাতে বিল পাস হতে পারে, সেই তৃণমূলও হলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে। এনডিএ শরিক আকালি দলের মন্ত্রী এমপি বক্তব্য রাখতে, বিরুদ্ধে ভোট দিতে এবং পরে পদত্যাগ করেছে। তাহলে সেই বিল পাশ করাবার সময় রাজ্যসভার টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমাদের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী কোনো সাংসদ যদি লোকসভা কিংবা রাজ্যসভায় দাঁড়িয়ে কোনো প্রস্তাবের ওপর ভোটাভুটি চান, তাহলে ভোটাভুটি করাতে হয়, ভোট হয়, পক্ষে বিপক্ষে যে লোক সংখ্যার লোকই থাকুক না কেন। কিন্তু এখানে দেখা গেছে কৃষি বিল হইচই করে পাশ করিয়ে নেওয়া হয়েছে রাজ্যসভার ভেতরে। ভোটাভুটি দাবি করলো, ভোটাভুটি করা হয়নি কারণ মেজরিটি ছিল না। তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি এখনো মিটিং মিছিল, এই ফেসবুক লাইভে বক্তব্য হচ্ছে, এগুলো অনেক জায়গায় সেন্সার্ড হচ্ছে, অনেক জায়গায় আবার এসব যারা বলছে তার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। গৌরী লঙ্কেশ থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার খর্ব করার নানান ঘটনা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ, দলিত সম্প্রদায়ের ওপর আক্রমণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ তো আছেই। এসব ঘটনার মধ্যে আমি বিস্তারিত যাচ্ছি না। তার মানে দেশের সংবিধান অনুযায়ী মানুষের গণতান্ত্রিক অধিকার তাকে হরণ করা। আমরা দিল্লিতে দেখেছি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে,
এবং সেই আন্দোলন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন ভেতরে ঢুকে হস্তক্ষেপ করছে না, কিন্তু আরেকটা ইউনিভার্সিটি সেখানে গিয়ে মারধর করছে ঢুকে। কাজেই মানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তার নিজস্ব সিকিউরিটি দিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ছাত্রদের উপর হামলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার, দিল্লিতে কেন্দ্রের সরকারের পুলিশ চলে, ওখানে রাজ্যের সরকারের নিজস্ব পুলিশ নেই, কোনো ব্যবস্থা নিতে পারছে না, নিচ্ছে না। তাহলে আমরা এই সমস্ত ঘটনার থেকে, এবং এখন সর্বশেষ যেটা এসে দাঁড়িয়েছে যে বিচার ব্যবস্থাকে কবজা করো, শিক্ষা ব্যবস্থাকে নিজের মতন করে ঢেলে সাজাও, প্রশাসনিক ব্যবস্থাকে নিজের মতন করে ঢেলে সাজাও, আইএস আইপিএস বাহিনীটাকে নিজের মতন করে সাজাও, বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্যপাল রাষ্ট্রপতি বসানো হয়েছে, তারপরে বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্যপাল দিয়ে যেখানে মানুষ এখনো স্থানীয় মানে শক্তিকে ভোট দিচ্ছে, বিরোধী শক্তিকে ভোট দিচ্ছে, তাদেরকে সাজাও। তার ভিত্তিতে মানে একচেটিয়া ক্ষমতা কায়েম করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করো, এবং কার্যত সংবিধানকে পাল্টে দিতে চায় তারা। এবং এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া দরকার। করোনার পরিস্থিতিতে যা করেছে আমরা দেখেছি, সাধারণ কৃষকের মতামত না নিয়ে কৃষি বিল তৈরি হয়েছে, এবং নিয়ম অনুযায়ী যদি লোকসভায় বিরোধিতা হয়, এগুলো কমিটিতে বিভিন্ন যায়, তারপরে তাই নিয়ে তাই নানা রকম পর্যালোচনা হয়, বিশ্লেষণ হয়, আলাপ আলোচনা হয়, তার ভিত্তিতে এসে আইন পাস হয়। কিন্তু এরা তার কোনো সুযোগই দেয়নি। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া সেখান থেকে শুরু করে, এবং এই কাশ্মীর সমস্যার শুরু থেকে আমরা জানি আরএসএস এর ভূমিকা ছিল ব্রিটিশের পক্ষে, রায়ারের পক্ষে, বা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে বাইরে করে দেওয়ার পক্ষে। কংগ্রেসের ভুল, বামেদের ভুল এবং স্থানীয় দলগুলির ভুলের সুযোগে এই শক্তি এখন নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের সংবিধান মেনে ভোটে দাঁড়াবো, ভোটে জিতবো, তারপরে আমি বেশি জিতলে পরে দেশের সংবিধান মেনে আমি সরকার তৈরি করব, এবং সংবিধান মেনে শপথ নেব যে আমি সংবিধানের সমস্ত কিছু রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কিন্তু তারা পরপর এমন এমন ভূমিকা নেবে যেটা ক্রমশ ফ্যাসিবাদী চেহারার, ফ্যাসিবাদী চরিত্রের, যেখানে আইন, আদালত, পুলিশ, মিলিটারি, প্রশাসন কিছুই নেই, এবং এটা এক এক করে মানে এককেন্দ্রিক সরকার সেই দিকে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে দিতে চাচ্ছে। কৃষি ব্যবস্থা রাজ্য, কৃষি বিভাগটা ক্ষেত্রটা রাজ্যের বিষয়, শিক্ষাটা যৌথ তালিকার বিষয়, এরকম নানান ক্ষেত্র আছে যেগুলো রাজ্যের এখতিয়ারে যা আছে সেখানে তারা ঢুকে আজকে রাজ্য টাকা তুলবে, সরকার চালাবে, দিল্লিকে টাকা দেবে, সেই জায়গায় পুরো টাকা তোলার দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছে। এবং সেটা যদি নিয়ে নেয় তাহলে তুমি আমার কথা মতন না চললে টাকা পাবে না, তুমি আমার কথা শুনলে টাকা পাবে। তা যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় চরিত্র নষ্ট হয়ে গেল। এখান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ধ্বংস করতে চাইছে, গণতান্ত্রিক কাঠামোটাকে ধ্বংস করতে চাইছে। এক দেশ, এক ভাষা, এক রেশন কার্ড ইত্যাদি ইত্যাদির নামে, দেশের ঐক্যের নামে, দেশের গোটা দেশকে একটা ভারতবর্ষের মতন বহু ভাষা ভাষী, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, তার ভৌগোলিক বৈচিত্র্য ইত্যাদি যে বিবিধের মধ্যে মহামিলনের কথা আমরা শুনে এসেছি ছোট থেকে বরাবর, সেই জায়গাটাকে তারা পুরো ছত্রভঙ্গ করে দিয়ে, নষ্ট করে, তছনছ করে একটা স্বৈরতন্ত্রের পথে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে চায়। আজকের দিনে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে, আমি আবেদন করব যে এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। আমি রাজনীতির একজন কর্মী হিসাবে জানি আমাদের রাজ্যের রাজনীতির যে জটিলতা আছে, তাতে এই ঐক্য গড়ে তোলা খুব কঠিন। কিন্তু আবার এটাও জানি
মানুষ যখন চায় তখন দুর্দ্বন্দ্ব প্রতাপ কংগ্রেসকে মানুষ হারিয়ে বামেদের নিয়ে এসছে। আবার বামেরা 34 বছর শাসনের পর সেই বামেদের পরাস্ত করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসছে, এবং এখনো বহু জায়গায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার মতন মনোভাব মানুষের আছে। এবং সেই সুযোগে কংগ্রেস বামেদের তৃণমূল সম্পর্কে মনোভাব, তার সুযোগে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসীন হতে চায়। আমি এই আলোচনার সুযোগে রাজ্যের মানুষের কাছে বিশেষভাবে আবেদন করব। আপনারা দেখেছেন বিহারের মানুষ বিজেপি জেডিইউর বিরুদ্ধে কিভাবে লড়াই করেছেন। আপনারা জানেন আরজেডির প্রতিষ্ঠাতা নেতা লালু প্রসাদ জেলে আছে দুর্নীতির কারণে। তা সত্ত্বেও বিজেপি জেডিইউ বিরোধী মনোভাব বিহারের মানুষের মধ্যে এমনই ছিল যে সেই লালু প্রসাদ প্রতিষ্ঠিত আরজেডি 31 বছর বয়সের তেজস্বী প্রতাপের নেতৃত্বে লড়াই করেছে, তাকেই একক বৃহত্তম দলে পরিণত করেছেন। এবং বিজেপি জেডিইউ জোট বিরোধী যে জোট গড়ে উঠেছিল সেখানে আরজেডি বাম কংগ্রেসের, সেই জোটের নেতা হিসেবে ওই তেজস্বী প্রতাপের নেতৃত্বে সেই জোট লড়াই করে আমরা যা খবর রাখি তাতে তারা জিতে যাচ্ছিলেন। সেরকম অবস্থায় প্রশাসনকে ব্যবহার করে, নির্বাচনী কর্মীদের ব্যবহার করে হারা আসনে জয়ী বলে ঘোষণা করে সার্টিফিকেট দিয়ে কোন রকম একটা সরকার তৈরি করেছে। তার মানে মানুষ চেয়েছিলেন সেখানে বিজেপি জেডিইউ জোটকে পরাস্ত করতে। আর ওই চেহারা দেখে তারা এখন বেপরোয়া মরিয়া হয়ে উঠেছে এখানে। মানে গণতন্ত্রের যতটুকু অবশেষ আছে সেটুকুকেও ধ্বংস করা। একদিকে যেমন ভোটের পরে মধ্যপ্রদেশ কর্ণাটকের মতন রাজ্যে, আরো কতগুলো রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এমএলএ কেনাবেচা করে, এমনকি পদত্যাগ করিয়ে টাকার জোরে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আবার নতুন করে জিতে এসে মধ্যপ্রদেশে কিংবা কর্ণাটকে তারা সরকার চালাচ্ছে, যেখানে মানুষ কংগ্রেস জোটকে জয়ী করেছিল। কংগ্রেসকে জয়ী করেছিল মধ্যপ্রদেশে, কংগ্রেস জোটকে জয়ী করেছিল কর্ণাটকে, এবং আরো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গুজরাটেও হাঁটতে হাঁটতে তারা জিতেছে। তাহলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু মানুষের মন জয় করার মতন কোনো কাজ এই সরকার গত 6 বছর 7 বছর হতে যাচ্ছে, 6 বছর হয়ে গেল, 6 বছর 6.5 বছর 7 বছর হতে যাচ্ছে। তো এই সময়ের মধ্যে যে কারণে মানুষ তাদের জিতিয়েছিল, পেঁয়াজের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, সেই মুখে আন্না হাজারের নেতৃত্বে খাদ্য জিনিসপত্রের দাম কমাবার আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, সেই দুর্নীতি, স্বজন পোষণ এবং মানুষের জীবন জীবিকা, এই সময়ের মধ্যে 18 কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে। 18 কোটি মানুষ। কালো টাকা উদ্ধারের নামে নোট বাতিল, এবং পরবর্তী সময় আপনার এই যে করোনার পরিবেশে যে পদক্ষেপগুলো নিয়েছে, যখন মানুষ গ্রামে ফেরানোর দরকার ছিল তখন ট্রেন বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে, তাদের মধ্যে করোনা ছড়িয়ে দিয়ে এবার ট্রেন চালু করে রাজ্যে রাজ্যে দেশে সারা দেশে করোনাকে ছড়িয়ে দিয়েছে। এত মহান শিল্পীর ভূমিকা, দক্ষ সংগঠকের ভূমিকা পালন করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার বাহিনীকে নিয়ে, যেখানে নিজে নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করতে গিয়ে ট্রাম্পকে জেতাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী, সেখানে গিয়ে প্রচার করেছেন আমাদের ভারতীয় লোকেদের মধ্যে। এখানে তাকে নিয়ে এসে 1 লক্ষ লোক আহমেদাবাদ স্টেডিয়ামে জড়ো করে এখানে এনে সভা করেছে। বিদেশ থেকে 500-র মতন সাংবাদিক এসছে বিভিন্ন দেশ থেকে, এবং এরাই তো সঙ্গে করে করোনা নিয়ে এসছে, এবং এই লোকের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে দিয়ে তারপর খেটে খাওয়া লোক তাকে বাড়ি ছাড়া করা, রাস্তায় নামিয়ে দেওয়া, তাদের বাড়িতে এখানে ফিরে আসে, যে যার রাজ্যে ঘরে ফিরে যাবে তার ব্যবস্থা না করা, আবার যখন তাদের মধ্যে করোনা ছড়িয়ে গেছে ওখানে থেকে তখন তাদেরকে আবার পাঠিয়ে দেওয়া, তাদের মারফত সারা দেশে করোনা ছড়িয়ে দেওয়া, এগুলোর মধ্যে আমি বিস্তারিত যাচ্ছি না। এই পরিবেশে শ্রমনীতি যেটা তারা কার্যকরী করেছে, যে 8 ঘন্টার অধিকার এখন আর মানুষের নেই, মানুষ কাজ হারাচ্ছে, মজুরি পাচ্ছে না, যাই মজুরি পাচ্ছে যত সময় খাটতে হচ্ছে মানুষ বাধ্য হচ্ছে মেনে নিতে, সেই সুযোগে তারা ওইটা করেছে। আমাদের দেশের সম্পদগুলো বেচে দিচ্ছে, রেলকে বেচে দিচ্ছে, যে
বিমান বাহিনী, বিমান পরিষেবাকে তারা বেসরকারি হাতে দিতে চায়। এলআইসি বিরাট অর্থ ভাণ্ডার, সেটাকে বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে। তাহলে বিভিন্ন ক্ষেত্র যেগুলো আমাদের দেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এবং লাভবান সংস্থা, লাভজনক সংস্থা, তেল কোম্পানি, এই নানান জায়গা, আমি তার মধ্যে ঢুকছি না, এগুলো বেসরকারি হাতে তুলে দেওয়া এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার নামে যে ব্যবস্থাগুলো নিয়েছে, সমস্ত মানুষ বলছেন যে গরিব মানুষের হাতে টাকা দিন, তাহলে এই দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। যারা অর্থনীতি বিশেষজ্ঞ, তাদের কারো কথাই তারা শোনেনি, না শুনে গরিব মানুষকে আরো খারাপ অবস্থায় ফেলেছে। এবং আজকে গোটা দেশের অর্থনীতি, শিক্ষার ক্ষেত্রে এখন ধরুন সেই গরিব বড় লোকে ভাগাভাগি চালু করে দেওয়া হয়েছে। গরিব মানুষের ঘরে বড় ফোন নেই, তারা ঘরে বসে পড়াশোনা করতে পারবে না তাদের ছেলে মেয়েরা, আর যাদের হাতে আছে তারা করতে পারবে। গরিব মানুষের যে লোকের হাতে আছে তারা কাজে যায়, তাদের লাগে সেটা ঘরে রাখতে পারে না ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। তাহলে গরিব বড় লোকের ভাগাভাগি আরো প্রকটভাবে এই করোনা পরিবেশে তারা শিক্ষার ক্ষেত্রকে ধরে তৈরি করে দিয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে এখন সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি মনে করি না যে ফ্যাসিবাদ আমাদের দেশে চলে এসছে, কিন্তু আমি মনে করি এটা মানুষ ভেবে দেখবেন যে যদি দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমস্ত মানুষ ঐক্যবদ্ধ না হন, এবং এক্ষেত্রে কি সমস্যা আমি বুঝি না, জানি না। কারণ সিপিআইএম এর যদি তৃণমূলের সঙ্গে যেতে অসুবিধা হয়, যাওয়ার দরকার নেই, কিন্তু তারা আবেদন করুন। বিজেপি বিরোধী বলে যারা মনে করেন নিজেদের, তাদের সবার ঐক্য চাই, তাহলে তৃণমূলের অনুগামীদের মধ্যে সেই আবেদন পৌঁছবে। আবার তৃণমূলেরও বা সিপিএম এর সঙ্গে এখানে ঐক্যবদ্ধ হতে কি অসুবিধা আমি জানি না, কারণ উভয়ই সর্বভারতীয় ক্ষেত্রে এক মঞ্চে যেতে পারেন, পশ্চিমবাংলায় পারেন না, এটা আমি বুঝি না। এবং এক্ষেত্রে আমি পরিষ্কারভাবে মনে করি দুর্নীতি বিরোধী লড়াই আমাদের আছে, গণতন্ত্রের জন্য লড়াই রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে আছে। কিন্তু আজকের দিনে গত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের ভুলের জন্য যখন দ্বিতীয় শক্তি হিসাবে বিজেপি উঠে এসছে, যখন মানুষের সমর্থনে দ্বিতীয় শক্তি হিসাবে বাম কংগ্রেস ঐক্যকে প্রতিষ্ঠিত করার সুযোগ ছিল, যে কাজ করতে পারলে আজকের দিনে বাম কংগ্রেস শক্তি তৃণমূলকে পরাস্ত করে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি করে ফেলতে পারত, বিজেপির কোনো গল্পই আসতো না, ঘটনাই আসতো না, 3 নম্বরে পড়ে থাকতো। সেখানে বাম কংগ্রেস, আমরা 16 দলের অংশীদার আছি, আমরা চাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে, সেক্ষেত্রে আমরা তার অংশীদার, তাহলে তৃতীয় শক্তি হিসাবে পড়ে আছে। এই অবস্থায় মানে সাধারণভাবে সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্যের পরিবেশ যদি তৈরি করা যায়, তাহলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তৃণমূল বিরোধী লড়াই যা আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে হাইকোর্টে দাঁড়িয়ে থেকে পঞ্চায়েত ভোটে যে অগণতান্ত্রিক পদক্ষেপ সরকার নিয়েছে, তৃণমূল নিয়েছে, তার বিরুদ্ধে লড়াই করেছি। 14 তারিখ যে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছিল আমাদের পিডিএস এর পিটিশনের উপরে, বিজেপির পিটিশন সেদিন খারিজ হয়েছে, কংগ্রেসের পিটিশন খারিজ হয়েছে, সিপিএম এর পিটিশন ছিল না, শুধুমাত্র পিডিএস এর আবেদনের ওপর তখন আইনজীবীদের ধর্মঘট চলছিল। আমি নিজে পার্টির পক্ষ থেকে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি এবং নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই আছে, তারা যদি অগণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যায়, গণতন্ত্রের জন্য লড়াই, তারা যদি দুর্নীতির কার্যকলাপ, এই আমফান্ড বিষয় নিয়েও আমরা আমাদের কথা রেখেছি, বক্তব্য বলেছি, চিটফান্ড, নারদা সারদা সব নিয়েই বক্তব্য আছে, ঠিক আছে। এবার বিজেপি সেই নারদা সারদা কেলেঙ্কারিতে যুক্তদের নিয়ে দল করতে পারবে, আর তলায় ছড়িয়ে দেবে ওপরে সোশ্যাল মিডিয়া আর রাজনৈতিক দলগুলি। এমনকি বামপন্থীদের মধ্যে এরকম বহু লোক বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে দেখছি যে তারা তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে নামিয়ে দিচ্ছে বিজেপি করতে। এবারে বিজেপি আসুক, পরের বার বামেরা আসবে, এই কথাটা বিজেপি সুকৌশলে চালিয়েছে। আর বামেদের যে ভুল রাজনৈতিক অবস্থান বামফ্রন্টে, বামফ্রন্ট না বলে আমি প্রধানত সিপিএম বলবো, কারণ আমি জানি বামফ্রন্টের সব শরিক দল তাতে সহমতে নেই, আমাদের 16 দলের মধ্যে সবাই তো নেই। তাহলে তারা যে কথা বলছেন
গত লোকসভা নির্বাচনে বলেছেন যে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিটোপিট, তার মানে বিজেপি যা ক্ষতিকারক শক্তি তৃণমূলও তাই ক্ষতিকারক শক্তি। সারা দেশে তো তৃণমূলের ক্ষতি করার কোনো ক্ষমতাই নেই। তাহলে আজকের দিনে পশ্চিমবাংলার নির্বাচন সামনের দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি এখানে বিজেপিকে আটকানো না যায় তাহলে 24-এ দেশে বিজেপিকে আটকানো যাবে না, এবং বিজেপি এটা ভালো করে জানে এবং সে তার দুর্বলতা সবার থেকে বেশি জানে। অনেকে মনে করছেন বিজেপি চলে আসবে, আমি দেখতে পাচ্ছি বিজেপি আসার কোনো চান্স নেই এবং সেটাকে আটকাবার জন্য লোক বেপরোয়া হয়ে উঠবে। যেমন বিজেপি বেপরোয়াভাবে ভোটের আগেই অন্য দল ভেঙে নিজের শক্তিতে ভোটের মুখোমুখিই তারা হতে পারবে না এটা বুঝে যেভাবে যে ভোটের আগেই নেমেছে, ভোটের পরে তো কেনাবেচা হবেই, আগেই কেনাবেচা অনেকটা হয়ে যাচ্ছে। তো একদিক দিয়ে আমি বলেছি যে সেটা একদিক দিয়ে ভালো, যে পরে কেনাবেচা হওয়ার চাইতে আগে যে যা চলে যাওয়া ভালো, তাতে কিছুটা সাময়িক দুর্বলতা হবে, কিন্তু সব মিলিয়ে বিজেপি শক্তির বিশ্বাসযোগ্যতা, বিরোধী শক্তির বিশ্বাসযোগ্যতা, ঐক্য, সমঝোতা তৈরি করার ক্ষেত্রে ভোটের মুখে সুবিধা হবে। আর এরা একটু বেশি হড়বড় করছে, এটা একটা সুবিধা আছে। এরা একটু বেশি তাড়াহুড়ো করছে, ক্ষমতা এসে গেছে মনে করছে, এবং ধরাকে সরাগান করে এখন তো টিভিতে সব শোনা যায়, আসলে পরে এনকাউন্টার করে দেবো, শুধু বদল নয় বদলা চাই, এটা বলেই সরকারে চলে আসবে। পশ্চিমবাংলার মানুষ এত অগণতান্ত্রিক হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। এবং সরকারে আসলে এনকাউন্টার করে দেবো, সভাপতি নিজে বলছে, আমি নিজে শুনেছি যে শুধু বদল নয় বদলা চাই। এরা তো বদল চাই বদলা নয় বলে সে বদলা কিছু নিয়েছে, আর এরা তো আগেই বলে দিচ্ছে বদলা চাই। তো এই পরিবেশে যে শক্তি সামনে চলে আসছে তাকে আটকানোটা এখনকার দিনে, আমি একটা সাধারণ নাগরিক, রাজনীতির একজন সাধারণ কর্মী, অমর্ত্য সেনের মতন মানুষকে যদি তার বিরুদ্ধে যদি এরকমভাবে তারা লাগতে পারে, তাহলে সাধারণ নাগরিকের জীবন, জীবিকা, জমি, নাগরিকত্ব, এনআরসি, সিএ এগুলো সব এখন বন্ধ রেখেছে। কারণ এটা যদি একটা হুলস্থুলু পড়ে যাবে পশ্চিমবাংলায়, ভোটে যেতে লাটে উঠে যাবে। তাহলে তৃণমূলের অন্যায়, অত্যাচার, ভুল, আর বামেদের ভুল, তার সুযোগ নিয়ে সরকারে চলে আসার যে সুযোগ আছে। আর পশ্চিমবাংলা জয় করতে পারলে উত্তর পূর্বাঞ্চলে মানে একটা, শুধু এটা হিন্দি এলাকার পার্টি নয়, হিন্দি এলাকায় তো আমি বলি বিজেপিকে, আমি বলি মানে মার্জনা করবেন, আমি যা বলতে চাই অন্য ভাষায় বোঝাতে পারি না বলে এই কথাটা বলি, ইংরাজিতে বলি, শুনতে ভালো লাগবে। সেটা হচ্ছে আনএক্সপোজ ডেভিল। আনএক্সপোজ ডেভিল এই জন্য বলছি, যেখানে লোক বিজেপিকে চেনে সেখানে তারা হারাচ্ছে। যেখানে জনসংঘের ঘাঁটি ছিল মধ্যপ্রদেশ হারাচ্ছে, রাজস্থানে হারাচ্ছে, ছত্তিশগড়ে হারাচ্ছে, গুজরাটে হারাতে হারাতে বেঁচে যাচ্ছে, বিহারের মতন জায়গায় যেখানে সরকার করেছে সেখানে হারছে, কর্ণাটকে যেখানে সরকার করেছে সেখানে জিততে পারেনি। তাহলে যে এখন তাদের সামনে প্রকল্প হচ্ছে, কর্মসূচি হচ্ছে, যেখানে তাদেরকে লোকে চেনে না, সেখানে যাদেরকে চেনে তাদের খারাপ কাজের বিরুদ্ধে তাকে নিয়ে আসা। গতবার আমি সংবাদ মাধ্যমে দেখেছি লোকসভা ভোটের শেষের দিকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা হিসেবে আমার পুরনো দলের আমারও নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বলেছিলেন যে গরম কড়াইয়ের থেকে বাঁচার জন্য কেউ আগুনে ঝাঁপ দেবেন না। এটা বলতে উনি একটু দেরি করেছিলেন। এটা যদি সবাই মনে রাখেন তাহলে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে বিজেপির মতন সর্বভারতীয় একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শক্তি, আরএসএস এর গোড়ায় ঢুকে গেলে একটা ফ্যাসিস্ট শক্তি, যে মহাত্মা গান্ধীর হত্যাকারীকেই বলছে দেশপ্রেমিক, এবং যে বলতে পারে তাকে মনোনয়ন দিতে পারে এবং সে ভোটে জিতে আসতে পারে, কারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষের ধর্মের সুশ্রুতি দিয়ে ধর্মীয় বিভাজন করে ভোট নিয়ে চলে আসছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের দুর্বলতার সুযোগে চলে আসছে। আর অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যারা চালিয়েছে তাদের মানে অযোগ্যতার জন্য চলে আসছে। আমরা আশা করি এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেশের বুদ্ধিবৃত্তির জগতের মানুষ ইতিমধ্যে সংগঠিত হচ্ছেন, সরব হচ্ছেন, কিন্তু সমস্ত ক্ষেত্রে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা ঐক্যবদ্ধ হবেন, এই শক্তিকে প্রতিহত করবেন। আমরা দেশে দেশে দেখে এসেছি
শিল্প সংস্কৃতি এমনকি খাদ্যাভ্যাস নিয়ে আমাদের এখানেও যে কাণ্ড কারখানা হয়েছে, শিক্ষা সহ সমস্ত ক্ষেত্রে ফ্যাসিবাদী শক্তির পদচারণা চলছে। এই যদি কায়েম হয়ে যায় তাহলে আমরা কি পরিস্থিতিতে পড়ব সবাই সহজে অনুমান করতে পারেন। এই শক্তির বিরুদ্ধে অন্য সংকীর্ণ ধর্মীয়, রাজনৈতিক, গোষ্ঠীগত, সামাজিক নানান যে ভাগাভাগি আমাদের দেশে আছে মানুষের মধ্যে, তাকে ভুলে গিয়ে এখন আমাদের দেশের মানুষের কাজ হবে এই শক্তিকে কি করে আটকানো যায় তার জন্য দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ এগিয়ে আসা। আমি আশা করি আমাদের পশ্চিমবাংলার মানুষ, আমাদের দেশের মানুষ বারে বারে এই পরীক্ষা তারা দিয়েছেন, জরুরি অবস্থার তারা অবসান ঘটিয়েছেন। পরিবর্তে যারা রাজ্যে রাজ্যে এসছে তারা যদি মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে আবার তাদের পরিবর্তন করেছেন। কাজে এক্ষেত্রেও এরা যে রাজত্ব কায়েম করেছে দেশে এবং আগামী দিনে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তার নখ দাঁত ইতিমধ্যে বেরিয়েছে। তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন এই আশা রেখে শ্রোতাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আচমকাই এই আলোচনার আমন্ত্রণ পেয়েছি। আমি এরকম একটা আলোচনার জন্য অনেক প্রস্তুত হয়ে বসতে পারিনি। হয়তো শ্রোতারা যারা শুনছেন তাদের কাছে আজকের সময় মতন এই বিষয়ে যে কথা উপস্থিত করা দরকার তার অনেক কথা বাদ গেছে, আবার অনেকক্ষণ বলাও হয়ে গেছে, আরও অনেকক্ষণ চালানো এটা কোনো কাজের কথা নয়। কাজেই একটা আলোচনা সব কিছু হয়তো উঠেও আসবে না, কাজেই সেটাও কঠিন কাজ। যে আমি আশা করব যে আমার আলোচনার মধ্যে কোনো মূলগতভাবে, নীতিগতভাবে আমি যা বলেছি সেখানে কোনো আমি ভুল কিছু বলেছি বলে মনে করি না। যারা দ্বিমত হবেন তাদের সঙ্গে আমার দ্বিমতই থেকে যাবে, কিন্তু পরিবেশনার ক্ষেত্রে আমার ত্রুটি থাকলে সেটা মাফ করে দেবেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃত দলগুলির সঙ্গে কোনো শত্রুতার সম্পর্ক নিয়ে আমরা চলতে চাই না এবং আমরা মনে করি সেটা হওয়া উচিত নয়। এবং আমরা মনে করি হিংসামুক্ত পথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্ত সমস্যার অবসান করা যায়। নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে এই শক্তিকে প্রতিহত করা যায়, মানুষের স্বার্থমুখী শক্তিকে সামনে নিয়ে আসা যায়। সেই কাজের মধ্যে আমরা অনেকেই আছি এবং আশা করি সেই কাজ সামনের দিকে আগামী দিনে এগিয়ে যাবে। এই কথা বলে এই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করা সম্ভব হবে এই আশা রেখে, ফ্যাসি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হবে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।